দেশের সব কয়টি গণমাধ্যম, প্রায় সব কয়টি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে এভাবে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বেরোবির সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এই গণমাধ্যমই নাজমুল হাসান কলিমুল্লাহ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন তখন সংবাদ প্রকাশ করেছিল 1400 দিনের বেশি সময়ের মধ্যে, সম্ভবত 1420 দিন বা 1460 দিন তার মোট কর্মদিবস, তার মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন কমপক্ষে 1250 দিন। খেয়াল করে দেখবেন, একজন মানুষ 4 বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন, তার নিয়োগের সময়কাল কর্মদিবস হিসেব করা হয়েছিল 1460 দিন, তার মধ্যে তিনি প্রায় 1250 দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনি ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, সেখানে প্রধান শর্ত ছিল তাকে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি ক্যাম্পাসে অবস্থান করেন নাই, 1 নম্বর। এই যে 1400 দিনের মধ্যে 1250 দিন অনুপস্থিত থাকলেন আর 150 দিন মতো তিনি কর্মস্থলে গেলেন বা থাকলেন, এর মানেটা কি? তিনি সকালের ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে যেতেন, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ক্যাম্পাসে যেতেন, বিকালের ফ্লাইটে আবার ফিরে আসতেন ঢাকায়। মজার ব্যাপারটা, গণমাধ্যমে এই সংবাদ দিয়েছিল। এবং তিনি অনেকগুলো অনুষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। যে কোনো নির্মাণ কাজ, নিয়োগ সব কিছু তিনি নিজে করতেন। ক্লাস নিতেন না, ক্যাম্পাসে যেতেন না, ঢাকায় বসে করতেন। যখন গণমাধ্যম সংবাদ প্রকাশ করল তখন তিনি ঢাকায় একটি অফিস নিলেন বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে তিনি কাজকর্ম পরিচালনা করতেন। তো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে দুর্নীতির অভিযোগ আছে, কমপক্ষে 30 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই লোকটিকে যখন সরকার গ্রেপ্তার করলো তখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো যে একজন সাবেক ভিসিকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো দুর্নীতির অভিযোগে। এখন প্রশ্ন আসে যে দুর্নীতির অভিযোগে যখন তাকে গ্রেপ্তার করা হলো, তো দুর্নীতির দায়ে অভিযুক্ত তো আরও অনেক ভিসি আছেন বা ছিলেন। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই যে নারী ভিসির কথা মনে আছে, আমি নাম ভুলে গেছি ওনার ছেলে, ওনার স্বামীকে নিয়ে সম্মিলিতভাবে দুর্নীতি করতেন। বিশ্ববিদ্যালয়ের কত হাজারখানেক কোটি টাকার নির্মাণ কাজ চলছিল, সেই নির্মাণ কাজের কমপক্ষে 4 কোটি টাকা তিনি ভিসি অফিসে, মানে তার ভিসির বাসভবনে বসে সেই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের মধ্যে ভাগবাটোয়ারা করেছিলেন। টেলিফোন সংলাপ প্রকাশিত হয়েছিল, টেলিফোন কথোপকথন প্রকাশিত হয়েছিল, ফাঁস হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কারণ ওই ভিসি ছিলেন শেখ রেহানার লোক। মজার ব্যাপার, নাজমুল হাসান কলিমুল্লাহকে যখন গ্রেপ্তার করা হচ্ছে দুর্নীতির অভিযোগে, তখন কিন্তু ওই ভিসির কথা স্বাভাবিকভাবেই আলোচনায় আসছে যে তার বিরুদ্ধে তো দুর্নীতির আরও বড় অভিযোগ, তাহলে তাকে গ্রেপ্তার করা হলো না কেন? এই কথাটা আলোচনায় আসছে। আরেকজনের কথা আলোচনায় আসছে, আব্দুস সোবহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, কমপক্ষে 130 জনের কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দিয়েছিলেন। তার শেষ কর্মদিবসের দিন তাদের নিয়োগের প্রক্রিয়া সাইন করে তিনি বিদায় নিতে যাচ্ছিলেন, তখন যাদের থেকে টাকা নিয়েছিলেন, যারা চাকরি পান নাই, স্থায়ী হয় নাই, তারা তাকে ঘেরাও করেছিল। পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয়েছে। কি পরিমাণ ভয়াবহ সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ! আলোচনায় আনা হচ্ছে যে কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হলো, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই কেন? খুব লজিক্যাল প্রশ্ন। এখন সরকারের জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই, আমি সরকারের অংশ হয়েও এই প্রশ্নগুলো তুলছি, সরকারের জায়গা থেকে যেটা বলা হবে, বা সত্যিও, যে অসংখ্য ঘটনা, অসংখ্য অভিযোগ একটার পর একটা আসবে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাদের বিরুদ্ধে হয়তো তদন্ত প্রক্রিয়াধীন অথবা তদন্ত শুরু হবে কিছু একটা। কলিমুল্লাহর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হয়তো সত্যি, এটাই সত্যি। কিন্তু কলিমুল্লাহর সংবাদটি হয়ে গেল যে প্রথমত তিনি একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, পরিস্থিতিটা ব্যবহার করা হলো। তার চেয়ে বড়োভাবে সরকারের জন্য যেটা কিছুটা বিব্রতকরই হয়ে গেল, সেটা হচ্ছে যে নাজমুল হাসান কলিমুল্লাহ গত কিছুদিন ধরে কথা বলছিলেন সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে কথা বলাকে আমি মোটেই কোনো খারাপ কিছু মনে করি না। সেটা আমি হই, ডক্টর ইউনূস হন, যে কেউ। আমি খুবই ক্ষুদ্র মানুষ, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ভালো,
সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে সরকার সচেতন হবে। কিন্তু নাজমুল হোসেন কলিমুল্লাহ যেটা করছিলাম স্রেফ গুজব এবং দেশের ভেতরে একটা অরাজকতা তৈরির একটা চেষ্টা করছিলেন। তার জন্যও কিন্তু তাকে কিছু বলা হচ্ছিল না। তিনি যেমন বললেন যে ভারতের সর্বদলীয় একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনাকে সসম্পন্নে বাংলাদেশে ফেরত আনা হবে, তার ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে। কি ভয়াবহ গুজব! ভারতের কোনো পত্রিকায় প্রকাশিত হয় নাই, ভারতে কোথাও কোনো জায়গাতে সংবাদ নাই, এবং আমরা একে সুনির্দিষ্ট খোঁজ নিয়ে দেখেছি কোথাও কোনো জায়গাতে সর্বদলীয় মিটিং হয় নাই। কিন্তু কলিমুল্লাহ এটা প্রচার করেছেন। দেশে বিদেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, সামাজিক যোগাযোগ কথা বলতে গিয়ে তিনি এটা প্রচার করেছেন, এক নাগারে প্রচার করছিলেন। সামরিক বাহিনীকে নিয়ে তিনি গুজব রচনা করছিলেন। তিনি আবার অধ্যাপক নামের আগে লেফটেন্যান্ট কর্নেল না কর্নেল লেখেন, বিএনসিসি করতেন। সেই বিএনসিসির থেকে একটা পদ পায়, একসময় আমিও বিএনসিসি করতাম ঢাকা কলেজে পড়াকালীন। তো এখন সেই বিএনসিসির যারা দীর্ঘদিন ধরে করেন তাদের পদ থাকে, তো সেই হিসাবে তিনি আবার অধ্যাপক কর্নেল, অধ্যাপক মেজর ইত্যাদি ইত্যাদি ব্যবহার করেন। খুবই হাস্যকর চরিত্র, ক্যারেক্টারটা। তো এখন নাজমুল হোসেন কলিমুল্লাহর বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলো, কিন্তু সংবাদ প্রকাশিত হলো একজন সাবেক ভিসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের জন্য এটা এটা সরকারের প্রাপ্য ছিল না। তাকে আরও বহু আগে গ্রেপ্তার করা যেত, তার মামলাটি আরও বহু আগে তদন্ত হতে পারত। এখন তদন্তটি হয়েছে স্বাভাবিক প্রক্রিয়াতে, সরকার হয়তো তাড়াহুড়া করে নাই। তদন্তের পর্যায়ে তাকে গ্রেপ্তার করার দরকার হয়েছে বলে তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু এখন এসে বলা হলো যে যেহেতু সে কথা বলছে সেই কারণে তার মুখ বন্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সরকারের এই জায়গাটিতে আরও পরিষ্কার ব্যাখ্যা লাগবে। আমি শুধু গণমাধ্যম এবং সাধারণ জনমানুষের মধ্যে যেটা ছড়িয়ে পড়েছে সেটার কথা বললাম। আর যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে, নাজমুল হোসেন কলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি সেই সময় পর্যন্ত তিনি একটি জানিপপ নামে তার একটা সংগঠন আছে, নির্বাচন পর্যবেক্ষক, একেবারেই কলুষিত দূষণীয় সংগঠন। এই যে গত 3টি নির্বাচন, এই 3টি নির্বাচনের বৈধতা দেওয়ার ক্ষেত্রে জানিপপের ভূমিকা আছে। নাজমুল হোসেন কলিমুল্লাহ আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। তার এক চাচা একটা ব্যাংক খেয়ে ফেলেছে। এই হচ্ছে নাজমুল হোসেন কলিমুল্লাহ, যে রাতের ভোট থেকে শুরু করে সব সময়ের নির্বাচনের তিনি ছিলেন এক ধরনের সাফাই গাওয়া, জাস্টিফাই করা, তথ্য দিয়ে বলা যে না নির্বাচন ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি বলা। এই হচ্ছে নাজমুল হোসেন কলিমুল্লাহ। এই নাজমুল হোসেন কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে গিয়ে তিনি রাত 3টার সময় ক্লাস নেওয়া, 1400 দিনের মধ্যে 1250 দিন অনুপস্থিত থাকা, সকালের ফ্লাইটে গিয়ে বিকালের ফ্লাইটে ফিরে আসা, আর্থিক অনিয়ম, দুর্নীতি, অনৈতিকতা, অন্যায়, এহেন গর্হিত অপরাধ নাই যা নাজমুল হোসেন কলিমুল্লাহর বিরুদ্ধে যার অভিযোগ নেই। এই চরিত্রের একজন মানুষ, তিনি ধিকৃত, গণমাধ্যমে তাকে ধিক্কার দিয়েছে, সংবাদ প্রকাশ করেছে। এই চরিত্রের একজন মানুষ যখন তার ভিসি পদ থাকলো না, তারপরে এই রকম একজন মানুষকে আমাদের গণমাধ্যম টকশোতে ডেকে এনে তাকে আবার সামাজিকভাবে প্রতিষ্ঠা দেওয়ার একটা চেষ্টা করলো এবং প্রতিষ্ঠা দিল। আমাদের গণমাধ্যম এই গণধিকৃত, অনৈতিক, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এরকম একজন মানুষকে টকশোতে ডেকে এনে অধ্যাপক পরিচয় দিয়ে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি পরিচয় দিয়ে তাকে যে পুনর্বাসন করলো, তাকে যে জনমানুষের সামনে উপস্থাপন করলো, তার কথা যে প্রচার করার জন্য তাকে যে টেলিভিশন স্টুডিওতে দিনের পর দিন নিয়ে আসা হলো, এটা গণমাধ্যম চিন্তা করে দেখলো না যে এটা তার, সে গণমাধ্যম একটি গর্হিত অপরাধ করছে, সমাজে দূষণ ছড়াচ্ছে, নাকি সে একজন মানুষের পুনর্বাসন, অপরাধীকে পুনর্বাসন করছে, অনৈতিক মানুষকে পুনর্বাসন করছে। গণমাধ্যম এটা বিবেচনা করে দেখে নাই, বিশেষ করে আমাদের টেলিভিশনগুলো। আমার কথা শুনে মনে হতে পারে যে আমি সরকারের একজন ছোট পর্যায়ের লোক দেখে সরকারের জায়গা থেকে কথাগুলো বলছি। আমি সরকারের জায়গা থেকে কথাগুলো বলছি না। আমি এই কথাগুলো বলছি আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে। আমি এই সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি অল্প কয়েকদিন, এবং অল্প কয়েকদিনের পরে আর এই পরিচিতি আমার থাকবে না। আমি আবার সরাসরি সাংবাদিকতাতেই ফিরে যাব। আমি সেই সাংবাদিকতার জায়গা থেকেই বলছি, নাজমুল হাসান কলিমুল্লাহ এবং নাজমুল হাসান কলিমুল্লাহদের মতো মানুষদের, অনৈতিক, অন্যায়, অপরাধী মানুষদের, অপরাধমূলক অভিযোগ, কর্মকাণ্ডের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের পুনর্বাসন করার ক্ষেত্রে আমাদের মিডিয়া সচেতন হওয়া দরকার। কিন্তু আমাদের মিডিয়া সেই জায়গাটিতে সচেতন হয় না। যে অনৈতিক মানুষ, সেই অনৈতিক মানুষকে টেলিভিশনের পর্দায় এনে ভালো ভালো কথা বলার সুযোগ করে দেওয়া হয়। তার কথাতে খুব একটা বোঝা যায় তা না, 50% কথা তার বোঝা যায় না। মাটির দিকে তাকিয়ে কথা বলেন, মানুষের চোখের দিকে তাকাতে পারেন না। অপরাধী এবং অনৈতিক মানুষদের একটা দুর্বলতা থাকে, যেটা নাজমুল হাসান কলিমুল্লাহর আছে। যাই হোক, আমার মূল কথাটা ছিল দুঃখিত, মূল কথাটা ছিল ওই জায়গাটাতে যে নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে। দুঃখিত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হিসাবে নয়, নাজমুল হাসান কলিমুল্লাহ সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয় নাই। যদিও পরিস্থিতিটা সেই জায়গাতে চলে গেছে,
এটা আমাদের গণমাধ্যমের দায়িত্ব, এই জায়গাটা পরিষ্কার করা। ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে পারে, মূলধারার গণমাধ্যমে ছড়ানো উচিত নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।